আমি নিজে সরকারি চাকরি ছেড়ে দিয়ে হরিনামে এসেছি। কেন? 10 মিনিট দেরি হয়েছিল অফিসে ঢুকতে। আমার উপরের যিনি বস ছিলেন, আমি রেলে চাকরি করতাম, আর উপরের যিনি বস ছিলেন তিনি আমাকে বললেন, কালকে থেকে যদি ঠিক সময় অফিসে না আসো তোমার মাইনে থেকে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে, কর্মচারীর মতো থাকবে। এই কথাটা আমার মাথায় লাগে নাই, আমার মনে গিয়ে আঘাত লেগেছে। কেন বলুন তো? কর্মচারী বলা হচ্ছে মানে আমি চাকর। মনে আঘাত খেয়েছিলাম, চাকর যদি হতে হয় ভগবানের চাকর হব, কোনো মানুষের চাকর হব না। সব ছেড়ে দিয়ে এক কথায় হরিনামে এসেছি। আজ আমার অভাব নেই, চলে তো যাচ্ছে। ভাবছো বসে চলবো কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আচ্ছা বলুন তো, কপালের নিচে নাকটা কেন দেয়া হয়েছে? লোকে বলে না আমার নাকে কাজ না, আমার নিঃশ্বাসে কাজ। তাই যদি হয় তো নাকটা এইখানে না দিয়ে এইখানে দিলে হতো না? নিঃশ্বাস তো বইলেই হইল। কপালের নিচে নাক এজন্যই যাতে কপাল পুড়ে গেলে নাকে আগে গন্ধটা লেগে যায়, তাই নিচে দেওয়া। পাগলেও নিজের ভালো বোঝে, আমি তাও বুঝি না। মানুষ মরে গিয়ে পর্যন্ত সংসারের উন্নতি চাইছে, মানে আমি মরে যাই ক্ষতি নাই, সংসারটা ভালো হোক। আমি LICর কথা বলতেছিলাম। আমার যদিও নেই, যাদের আছে তারা জানে। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে ওটা বললাম না, ওই যে বলে দিচ্ছি, নমিনি যে আছে সে পাচ্ছে। এখন কথা হলো 40 লাখ টাকা যার নামে রাখা আছে, আমি মরে যাওয়ার পরে সে 8-10 দিন, 1 মাস, 6 মাস কান্নাকাটি করবে, তারপরে 40 লাখ টাকা তুলে নিয়ে গিয়ে আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজে ফেলবে। আমার কি হবে? হ্যাঁ, আমাদের মেদিনীপুরের দিকে বর্ষাকালে, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে 80 কিলোমিটার, মানে দীঘা থেকে 120 কিলোমিটার যেতে আমার বাড়ি। তা পশ্চিম মেদিনীপুরে তো ধান টানের চাষ হয় খুব। তা ওই বর্ষাকালে ছোট ছোট ওই লাল লাল কাঁকড়া গুলো হয় না, ওগুলো অনেকে আবার ভেজে ভেজে খায় দেখি। শেয়াল আবার ওইটা খেতে খুব ভালোবাসে, ওই কাঁকড়াটা। তো কাঁকড়ার তো গর্তটা ছোট, শেয়ালের মুখটা মোটা, তো গর্তের মধ্যে ঢোকে না। শেয়ালের লেজটা ভারী সুন্দর, বুঝলেন? ও গিয়ে ওই গর্তের সামনে এরকম করে লেজটা নাড়া দেয়। কাঁকড়াটা ভাবে কোনো ছোট পোকামাকড় বুঝি এসছে, আমি খেতে পাবো। ও যেই গিয়ে লেজটাকে কামড় দিয়ে ধরে, অমনি এরকম করে ঘুরিয়ে দেয়, ও ছিটকে বাইরে যায়, শিয়াল গিয়ে, বুঝলেন? মানুষ যত সহজে নিজেকে গুছিয়ে নিতে চাইছে। আমায় বলুন তো, আজ থেকে 15-16 বছর আগে মানুষ যখন টিভি চালাতো, টিভিতে কিন্তু রিমোট ছিল না, এরকম করে ঘুরতে হতো ফট ফট করে। আর দাদু তার নাতিকে দাঁড় করে রাখতো, আমার দাদু আমায় রেখেছে, ওই ঘোরাতো। আমার উপর থেকে ছবি এলো, ছবি এলো, কাঁপতেছে, আসেনি, আটকে ঘুরো ঘুরো ঘুরো, এরকম। হ্যাঁ, এই যে উঠে গিয়ে হাসি বেরিয়ে যাবে, এই যে ঘোরাতো এরকম করে, উঠে যেতে হতো, ঘোরাতে হতো, চ্যানেল না ভালো লাগলে আবার গিয়ে ঘোরাতে হতো। এখন তো তা নেই, এখন সব টেপাটিপির ব্যাপার। যত মানুষে শুয়ে থাকতেছে তত রোগ ব্যাধি এসে ঢুকে পড়ছে। যতদিন পর্যন্ত মায়েরা শিলে মশলা বাটতো, মায়েদের শরীরের একরকম ব্যাপার ছিল। এখন তো ঢাকনা দিয়ে কানটা মুড়ে দিলে হুড় করে ঘুরে একবারে সব। তোমরা আবার ছেলে এগুলো ছেড়ে নি জানো, লোকে তাহলে আমায় মারবে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন
যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। আলেকজান্ডার যখন মহারাজ পেরুকে যুদ্ধে পরাস্ত করলেন, হারিয়ে দিয়েছেন, আলেকজান্ডার গিয়ে মহারাজ পেরুর কাছে দাঁড়িয়ে বলছেন, বলো তুমি আমার কাছ থেকে কি ব্যবহার আশা করছো? মহারাজ পেরু বললেন, আমি হেরে গেলেও আমি একজন রাজা। রাজা একজন রাজার কাছ থেকে যে ব্যবহার আশা করে, আমি আপনার কাছ থেকে সেই ব্যবহারটাই আশা করছি। আলেকজান্ডার হাত জোড়ো করে পেরুকে প্রণাম করেছিলেন, নিজের কর্মচারীকে বলেছিলেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, যে দেশের মানুষ ঈশ্বরের সামনে মাথা নত করে কিন্তু মানুষের সামনে মাথা নত করে না। হ্যাঁ, কেন জানেন? আমি এই জন্য কথাটা তুললাম, আমি নিজে সরকারি চাকরি ছেড়ে দিয়ে হরিনামে এসেছি। কেন? 10 মিনিট দেরি হয়েছিল অফিসে ঢুকতে। আমার উপরের যিনি বস ছিলেন, আমি রেলে চাকরি করতাম, আর উপরের যিনি বস ছিলেন তিনি আমাকে বললেন, কালকে থেকে যদি ঠিক সময় অফিসে না আসো, তোমার মাইনে থেকে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে, কর্মচারীর মতো থাকবে। এই কথাটা আমার মাথায় লাগে নাই, আমার মনে গিয়ে আঘাত লেগেছে। কেন বলুন তো? কর্মচারী বলা হচ্ছে মানে আমি চাকর। মনে আঘাত খেয়েছিলাম, চাকর যদি হতে হয় ভগবানের চাকর হব, কোনো মানুষের চাকর হব না। সব ছেড়ে দিয়ে এক কথায় হরিনামে এসেছি। আজ আমার অভাব নেই, চলে তো যাচ্ছে। ভাবছো বসে চলবো কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আপনি ছেলের কোলে, মায়ের কোলে ছেলে শুয়ে থাকে, ছেলে নিশ্চিন্তে ঘুমায়। কেন? ছেলে জানে আমার গায়ে যদি একটা মশা বসে, তাড়িয়ে দেওয়ার দায়িত্ব মায়ের। তুমি মাকে ভরসা করতে পারো, স্ত্রী হয়ে স্বামীকে ভরসা করতে পারো। কি বিয়ের পরে খাওয়ারের থালাটা, কাপড়ের থালাটা হাতে দিয়ে স্বামী তার স্ত্রীকে বলে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আরে ভাই, তুমি নিজের দায়িত্ব নিতে পারবে কিনা তার ঠিক নেই, তুমি কি ওর দায়িত্ব নিচ্ছ? নার্সিংহোমের বিছানায় ডাক্তার গিয়ে রুগীকে বলতিছে, আমি যতক্ষণ আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে। তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ ডাক্তার, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে? সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সম্পত্তি আমার, আমি কোনোদিন ভাবি নাই সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমার বলে কেউ থাকবে না, আমার সামনে সব অন্ধকার। শুধু সরকারি খামার কেন হবে? আমার জীবনের সমগ্রটা অন্ধকারে ভরে যাবে। আমার নিজ জন বলতে কেউ থাকবে না, শুধুমাত্র নামটাকে সঙ্গে নিয়ে চলে যেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু শেষবারের মতো বাসুদেব দত্তকে আটকাবার চেষ্টা করছে। কি বলে? তুই যা চাইছিস আমি তোকে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বাসুদেব, তোকে একটা বিয়ে করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তোকে একটা বিয়ে করতে হবে। যেই বলল চাতুরতা কিরকম, ভক্ত ঘুরে বলছে, বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলছে, বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। সর্বনাশ করেছে। আরে আমি কোথায় মেয়ে পাবো? আমার জন্য মেয়ে তো আমার মা দেখছে। তাহলে আর বিয়ে হলো না। দাঁড়া, শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করবার জন্য, যার নাম ছিল পদ্মাবতী। শুভ দিনে শুভক্ষণে মহাপ্রভু বাসুদেব দত্তের সঙ্গে পদ্মাবতীর 4 হাত এক করে দিয়েছে। ফুলশয্যার ঘরে গিয়ে বসেছে। বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, শোনো পদ্মা, আমি কিন্তু কালকে থেকে শিবাসঙ্গনে গিয়ে হরিনাম করে আসবো, তুমি আমায় বাধা দেবে না।
পদ্মাবতী বলছে তুমি যেতে পারো, কিন্তু ঘুরে এসে আমায় বলতে হবে তুমি কি নাম করেছো। বাসুদেব দত্ত যায়, ফিরে আসে, আজকে ফিরে এসেছে। ফিরে এসে পদ্মাবতীকে বলছে, জানো তো পদ্মা, আজ আমি দেখলাম আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর তো কৃষ্ণ, আমার গৌর তো একই অঙ্গে রাধা, একই অঙ্গে রাম। সে আমায় যেন বলে সব সময় এই দেহ মন প্রাণ দিয়ে নামটা করে যেতে হবে। পদ্মাবতী স্বামীর চরণ সেবা করছে, বাসুদেব দত্ত শোনাচ্ছে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরিনাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরিনাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরিনাম কৃষ্ণ তাই গৌর হরিব। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরিনাম সুধা মাখা এই নাম। নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রচনা, অবিরত অবিরাম মৌনম সুধা মাখা এই নাম, হরি হরি বল, হরি হরি বল। কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরিনাম সুধা মাখা এই নাম। এ নাম জপ ভোল আপনারে দূরে যাবে জানা, প্রেম পারাবারে এই নাম জপ বলো আপনারে, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম, নাম হরি নাম। এই নাম
জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি হরি বল। মধুমাখা এই নাম হরি নাম সুধামাখা এই নাম হরি নাম করো ভাই করো হরি নাম করো ভাই হরি নাম করো হরি নাম চালটা কি আমার আলু সব থালাটা আচ্ছা থালাটা না গেলে নাও থালাটা দাও থালার বদলে 20 টাকা দিয়েছে না মা তোমার থালা আমি নিবনি দাও দি দাও মা দাঁড়িয়ে আগে বলে দিয়েছে এটা ঢেলে নাও তুমি যদি চলে যাও তোমাকে আমি কোথা পাবো তোমার বাড়ি কি ফলতা যে গিয়ে থালা নিয়ে আসবো যা না ঠিক আছে বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে পদ্মা ডাক দিয়েছে উঠে বসে কি গো হরিনাম শুনতে শুনতে যে ঘুমোতে নেই তুমি জানো না কীর্তন শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে নাম অপরাধে অপরাধী হতে হবে হরিনামের সঙ্গে যার মনের মিল হয় নাই সেই তো নাম শুনতে শুনতে ঘুমোচ্ছে যার মনের মিল হবে সে চাইলেও ঘুমোতে পারে না চেয়ে বসে থাকে তার ঘুম দূরে যায় পদ্মাবতী বলছে আমি ঘুমোইনি চোখ বন্ধ করে শুনতেছিলাম বেশ মিথ্যে বলছো তুমি যদি চোখ বন্ধ করে শুনেই থাকো তাহলে আমায় বলো এতক্ষণ পর্যন্ত আমি কি বলেছি আত্ম পালিয়ে যাওয়ার কোনো পথ নেই পদ্মাবতী মনে মনে ভাবছে বলতে যখন হবে তা চোখ বন্ধ করে আমি যা তোমার কাছে শুনেছি আমি যদি বলি তুমি কি বিশ্বাস করবে বাসুদেব দত্ত বলছে আমি যেটা বলেছি যদি আমার বলা কথাটা তোমার বলা কথাটা এক হয়ে যায় তাহলে মেনে নেব তুমি শুনেছো পদ্মাবতী বাসুদেব দত্তের সামনে দাঁড়িয়ে উঠে বলছে জানো তো তুমি কি বলেছো আমার জানার দরকার নেই তবে আমি যেটা বুঝেছি আমি সেইটা তোমার কাছে বলবো কি ওই বলে বসলো গৌরেনে দাও না স্বামী গৌরেনে দাও গৌরেনে দাও না স্বামী গৌরেনে আমায় গৌর এনে দাও না স্বামী গৌরেনে দাও গৌরেনে দাও না স্বামী গৌরেনে পায়ে ধরি মিনতি করি আমায় গৌর এনে দাও ওই না পায়ে ধরি মিনতি করি আমায় গৌরেনে দাও তোমার
তোমার পায়ে ধরি মিনতি করি আমায় গৌর এনে দাও। তোমার পায়ে মিনতি করি আমায় গৌর গৌর এনে দাও না স্বামী গৌর এনে দাও দাই স্বামী গৌরে দেরা গৌরে স্বামী গৌরে দেরা গৌর এনে দাও গৌর এনে দাও আমায় গৌর এনে বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌরের প্রতি পূর্ণ বিশ্বাসটা জন্মে গিয়েছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। পদ্মা তুমি যে গৌর চাইছো, শোনো গৌর কিন্তু পরের বাড়ির ছোট ছেলে, তুমি চাইলেই কিন্তু আনতে পারবো না। 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, যার দুবার বিয়ে হয়ে গেছে। পদ্মাবতী বলছে তুমি তো আমাকে বললে, আমি যা বুঝেছি তাই বলবো। চেয়ে যখন ফেলেছে এবার তোমায় আমাকে দিতেই হবে। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে দেখি তো আমার স্ত্রীর গৌরের প্রতি বিশ্বাসটা কতখানি জন্মেছে। শোনো পদ্মা, তুমি যদি আমাকে 1টা মাস সময় দাও, 1টা মাস পরে আমি তোমাকে গৌর এনে দিতে পারি। কেন 1 মাস? কেন 1 মাস কেন জানো? আমি শুনেছি 1 মাস পরে নাকি গৌরের বাবা মা গৌরকে রেখে দিয়ে সারা জীবনের জন্য বিদেশ চলে যাবে। তাই তুমি আমাকে 1টা মাস সময় দাও, 1টা মাস পরে আমি তোমাকে গৌর এনে দেবো। ঠিক তো? কথা দিলে তো? বাসুদেব দত্ত পদ্মাবতীকে বুঝিয়ে দিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে, গৌর আনতে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে গৌর যে আনতে যাব, কোথার থেকে আনবো বলে তো দিলাম। তবে হ্যাঁ দেব বলেছি, কেমন দেব এটা বলিনি। কাঠের দিতে পারি, পাথরের দিতে পারি, সোনার দিতে পারি, রূপার দিতে পারি, কিন্তু আমার তো ক্ষমতা নেই, আমি তো গরিব। আমি একটা মাটির ঠাকুর বানিয়ে দিলে কেমন হয়? ওটা তো পয়সা বেশি লাগবে না। মনে পড়ে গেছে কুমোরটুলিতে ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের কথা। সোজা জ্যোতির্ময় পালের কাছে চলে যাচ্ছে, বন্ধুর কাছে যাচ্ছে গৌর বানাতে দেবে, আর মুখে নামটা প্রভু তোমার কাছে যাচ্ছি। যার বিয়ে সে সব করিয়ে নিচ্ছে পাড়ার লোকদের দিয়ে, তাই তো? আমি করার কেউ নয়, তুমি যতটুকু করাবে সেইটুকু করতে পারি নিয়ে। হ্যাঁ আমাকে সব কমিটি বলে দাদা বেশি কিছু করতে হবে না। কি করতে হবে? একটু ভালো করে একটা গান গাইবেন, পালার মধ্যে তত্ত্ব রাখবেন, তত্ত্বের মধ্যে পালা না। আর হ্যাঁ লীলা কেউ পালাও বলে দেয়, আর একটু সুরে সুরে গাইবেন, আর একটু একটা হাসির কথা বলবেন, আর একটু ভাব দেবেন, আর একটু লম্বা করে গাইবেন, মানে চট করে শেষ করবেন না, আর একটু ভালো করে গুছিয়ে গাইবেন, আর দেখবেন কেউ যেন উঠে না যায়। আর 12টা পর্যন্ত করিয়ে দেন, তারপরে আমরা দেখতেছি। আমি বললাম সবই তো বলে দিলে, বাকি কি রাখবে? বলে আমাদের এগুলোই দাবি। আর কি? আমি দাবি তো সব করে ফেলেছো, আর কি দাবি আছে? বাকি কি আছে? বলে না মানে বলে গেলাম তো যদি কিছু। ওই চলে যাচ্ছে পথে, আর ওই যে পথ চলিতে আর বলিতে চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে,
মধুর নাম হরি কৃষ্ণ মধুর হরি তুমি গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি তুমি কৃষ্ণ মধুর হরি পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী 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 কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম ও ভূমি পারে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর গাহরা গাহরা গাহরি নাম পথ চলিতে উলুধ্বনি আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম গাহরি এক পা দু পা তিন পা করে হাঁটতে হাঁটতে চলে এসছে বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে টোকা দিয়ে ডাকছে, জ্যোতির্ময় দরজা খোল। জ্যোতির্ময় পাল ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি রে বন্ধু, এতদিন পরে আমার কথা মনে পড়লো? হ্যাঁ আয় ঘরে আয়। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছি। কি জন্য এলি? আমি একটা
ঠাকুর লাগবে বলে তোর কাছে এলাম, তুই তো কুমোর, ঠাকুর একটা গড়ে দে। আহা, ময়রার কাছে এসে মিষ্টির খোঁজ করছিস, কি ঠাকুর লাগবে তো? আয় ঘরে দেখ তো। আপনাদের বলিনি, যে ঠাকুরটা সুর আছে, পেটটা বড়, চলবে? গণেশ। গণেশ গণেশ হচ্ছে একমাত্র দেবতা যাকে ভুঁড়িতেও সুন্দর লাগে। পৃথিবীতে মেয়েরা আড্ডা পারে হোক, ভুঁড়ি জ্বালা ছেলে পছন্দ করে না, একমাত্র স্কুল মাস্টার ছাড়া। কেন? মাস্টারের ভুঁড়ি থাকবে। যদি ছেলে হয় মাস্টার, মেয়ের বাপ বলে আর কি দরকার, কিডনি বিক্রি করে হলে ওইখানে মেয়ে দেবো, যাবে হবে, পরের কথা পরে আছে। যাই হোক, বলে না অত বড় পেট আমি নিজেই খেতে পাইনি, ওকে কি খাওয়াবো? আচ্ছা, যে ঠাকুরটা শিবের বুকে পা তুলে আছে, হাতে খাড়া নিয়ে কালী, বলে না, দেখেই কেমন ভয় লাগতেছে, ও ঠাকুর চলবে। আচ্ছা, যেটা হাতে ঝেঁটা নিয়ে আছে, শীতলা। আচ্ছা, যে ঠাকুরটা বড় জিভ বের করে, কোটা কোটা চোখ বের করে, গোটা গায়ের রং লাল, বাবা পঞ্চানন্দ, বলে না চলবে না। তাহলে কি ঠাকুর নিবি? বলে যে ঠাকুরটা নেব ওইটা এখনো মার্কেটে আসেনি, তোর হাত দিয়ে প্রথম আসবে, আমি অর্ডারটা দিচ্ছি, তুই লিখে নে, আমাকে বানিয়ে দিতে হবে। হ্যাঁ, এই কথা বল বল, আমি লিখে নিচ্ছি, লিখবি? লেখ লেখ লেখ। ঠাকুরটা কেমন হবে জানিস? মালিক বলছে, মিস্ত্রি লিখছে, কিরকম হবে? কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, হরি হরি গোবরের ঘিয়া স্থির, হিয়া স্থির নাহি বাঁধে, কবু হাসে কবু গৌরের হিয়া স্থির নাহি বাঁধে, কবু হাসে বাবা বাবা, হিয়া স্থির নাহি বাঁধে, বলি কখনো বা ধুলাই গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলাই গড়া গড়ি যায়, বলি কখনো বা ধুলাই গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলাই গড়া গড়ি যায় রে। এটা কে হয়? আপনার মেয়ে নাকি? আচ্ছা, মন খারাপ কেন? মুখ শুকনো করছে, তো হেসে থাকো, হেসে থাকো। জীবনে যতদিন হাসতে পারবে ততদিনই বাঁচতে পারবে, হাসি বন্ধ হয়ে গেলে চলে যেতে হবে। বাসুদেব দত্তকে জ্যোতির্ময় পাল ডেকে বলছে, তুই কি সকালবেলা নেশা করে এলি? হাসে কাঁদে নাচে গড়ে, এ কি কোনো কথা হচ্ছে? কি করে বানাবো? তুই বলেছিস আমি লিখেছি? বলে হ্যাঁ। আমি বলছি তুই লেখ, খাতা কলম দিয়ে দিয়েছি,
না না গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, প্রীতি রতন অমূল্য ধন, গৌর গড়তে পারবো না রে, প্রীতি রতন অমূল্য ধন, ও যে প্রীতি রতন অমূল্য ধন, হরি হরি গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, বলি কখনো বা